ইসুয়া সেই সকাল 11টায় এসে ঘরের দরজায় খিল দিয়েছে। এখন বাজছে বিকেল 4টা। দরজা খোলার কোনো নামগন্ধ নেই। তার বাবা মা মেয়েকে নিয়ে চিন্তায় অস্থির হয়ে আছেন। সকালে তো সবকিছুই ঠিকঠাক ছিল। এই হালকা কিছু সময়ের মধ্যে এমন কি হলো যে মেয়ে বাড়িতে এসেই নিজেকে এমন ঘরবন্দি করে রেখেছে। ইসুয়ার ঘরের দরজার সামনে সমানে পায়চারি করে চলছেন তারেক সাহেব। ঝুমা বেগম বারবার হাতের কাজ ফেলে মেয়ে দরজা খুলেছে কিনা খোঁজ নিতে আসছেন। একমাত্র নিশুয়ারই কোনো ভ্রুক্ষেপ নেই। কারণ রবিনের কাছে ফোন করে সবটা জেনে নিয়েছে সে। তাছাড়া সামনে এক্সাম, কত পড়া বাকি। তাই নিজের ঘরে বসে পড়া তৈরি করছিল নিশুয়া। ইসুয়া বেডের উপর বসে সকালে রবিনের দেওয়া সেই কালো শাড়িটার দিকে তাকিয়ে আছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ বনরুটির মতো ফুলিয়ে ফেলেছে বেচারি। এভাবে জীবনের এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে কেউ এমন প্রতারণা করবে কখনো ভাবতে পারেনি সে। ইসুয়া নিজে নিজে বিড়বিড় করে বলতে লাগল, আমি আপনার প্রতি একটু কোমল হতেই এত বড় একটা ভুল আমার সাথে আপনি করে ফেললেন এমার রবিন। অনেক পস্তাতে হবে এজন্য আপনাকে। কখনোই ক্ষমা নেই আপনার। তারেক সাহেব এইবার অধৈর্য হয়ে মেয়ের ঘরের দরজায় নক করে বসলেন। তারেক সাহেব, ইসুয়া মামুনি, কি হয়েছে বলবে তো আমাদের? এভাবে নিজেকে ঘরবন্দি করে রাখার কি কোনো কারণ আছে? ইসুয়া বাবার কথার কোনো জবাব দিল না। সে ফোঁপাতে ফোঁপাতে কাঁদতেই ব্যস্ত। রিদিমার অফিসে তখন তাণ্ডব চলছিল। আজ সারাদিনে সে শুধু কোম্পানির বড় বড় বাজেটের ফাইলগুলো দেখছিল। কিন্তু একটা ফাইলের হিসাবও ঠিকঠাক মতো নেই। সবকিছুতেই গরমিল করে হিসাব মিলিয়ে স্টোররুমে রেখে দেওয়া হয়েছে। এই নিয়ে সারা অফিসের কর্মচারীদের অফিসের হলরুমে একসঙ্গে জড়ো করে ভয়াবহ মিটিং বসিয়েছে সে। সকল কর্মচারী সামনের এই তুফানময়ী লেডি বসকে দেখে খানিকটা ভয়ে জড়োসড়ো হয়ে আছে। রিদিমা, আপনাদের এখানে কাজ করতে রাখা হয়েছে, অফিসে এসে নিশ্চয়ই আপনাদের ম্যাথ এক্সাম নেওয়া হয় না যে এভাবে হিসাবের খাতার শেষে গিয়ে কোনো রকমভাবে ফলাফল মিলিয়ে দিবেন। ম্যানেজার আসলে ম্যাডাক্তার। রিদিমা ধমকে উঠল, আপনি থামুন, কোনো কৈফিয়ত চাই না আমি কারো কাছ থেকে। এই ফাইলগুলোতে যত গরমিল আছে সব ঠিকঠাক মতো আমাকে কাল বুঝিয়ে দিবেন, নয়তো কোম্পানির পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সবাই রীতিমতো ভয় পেয়ে গেল। এরকম কঠোরতা আফজাল সাহেবও কখনো দেখাননি। এই একদিনে যতটা হেনস্থা হতে হচ্ছে রিদিমার কাছে। রিদিমা আবারও বলতে লাগল, একদিনের মাঝে সব ঠিকভাবে আমাকে বুঝিয়ে দিতে না পারলে অফিসের যতটা লস হয়েছে আপনাদেরকে তার দ্বিগুণ জরিমানা চুকাতে হবে। হলো রুমে এইরকম 100 ডিগ্রি সেলসিয়াস মেজাজের মধ্যে হঠাৎ হলরুমের দরজায় আওয়াজ হল। দারোয়ান আবুল চাচা রিদিমার দিকে তাকিয়ে বললেন, ম্যাডাক্তার ছোট সাহেব আইছে। রিদিমা, বসতে বলুন চাচা, আমি এখন ব্যস্ত। আবুল, ভীষণ জরুরি কিছু হয়তো? রিদিমা হলরুমে থাকা সিসিটিভি ফুটেজের মনিটরে চোখ রাখতেই রবিনকে বসে থাকতে দেখে, হাতে ব্যান্ডেজ। আর যাই হোক, একদিনে অফিসের সবকিছু ঠিক করা পসিবল নয়। আর রবিনের বিষয়টা নিশ্চয়ই গুরুতর। তাই সে অফিসের স্টাফদের আরও কিছু কথা শুনিয়ে দিয়ে মিটিং শেষ করে হলরুম থেকে বেরিয়ে যায়। রিদিমা নিজের চেম্বারের বাইরে রবিনকে বসে থাকতে দেখে তাকে ইশারা দিয়ে ভিতরে আসতে বলে। রবিন বড় বোনের পিছন পিছন ঢুকে, রিদিমা বসো। রবিন রিদিমার সামনের চেয়ারটায় বসে পড়ে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর রবিন বলে উঠল, আপনি? রিদিমা, বল। রবিন, একটা ভুল করে ফেলেছি। রিদিমা, কি করেছিস? রবিন রিদিমাকে সবকিছু খুলে বলল। রিদিমা সবকিছু শুনে স্বাভাবিকভাবেই বসে রইল।
রবিন কি করব এবার তুমি বল? রিদিমা কাজটা কি তুই ঠিক করেছিস? রবিন আমি ইসুয়াকে হারাতে পারবো না আপনি। রিদিমা মেস অধ্যাপিকা থেকে ইসুয়া। বাহ! রবিন বিষণ্ণ মুখে এখন সে আমার লিগালি ওয়াইফ। রিদিমা তাও তাকে ঠকিয়ে। এভাবে ঠকানোর কি দরকার ছিল বলতো? রবিন তুমি কাল দাদিজানের কথা শুনোনি? রিদিমা শুনেছি তো। রবিন আমি সিন্থিকে বিয়ে করতে পারবো না। রিদিমা ভ্রু কুঁচকে কেন? রবিন এত জেরা না করে বল এইবার কি করব? হবু বউকে বাড়িতে আনার প্ল্যান দাও। রিদিমা খানিকক্ষণ কিছু ভাবল। তারপর রবিনের দিকে তাকিয়ে বলল ড্যাডকে কল দে। বল যে ইমিডিয়েটলি আমার সাথে দেখা করতে। রবিন চোখ বড় বড় করে তুমি এখন ড্যাডকে বলবে নাকি এসব? রিদিমা অবশ্যই। বাড়িতে কেউ তোদের বিয়ের কথা জানে না। এখন যদি ইসুয়াকে জোর জবরদস্তি করে নিয়ে ও যাস বাড়িতে গিয়ে তুই কি বলবি? মা ধরো তোমার জন্য কাজের মেয়ে নিয়ে এসেছি। রবিন অসহায় মুখ করে বলল আপনি। রিদিমা তুই ড্যাডকে কল দে, আমি সবটা সামলে নিচ্ছি। রিদিমার কথা মতো রবিন আফজাল সাহেবকে কল দিয়ে জরুরিভাবে অফিসে আসতে বলে। রিদিমা রবিনকে পাঠিয়ে দেয় অন্য কাজে। আফজাল সাহেব অফিসে এসেই রিদিমার কেবিনে যায়। আফজাল সাহেব আসবো মামনি। রিদিমা আসো ড্যাড। আফজাল সাহেব কেবিনে ঢুকতে ঢুকতে প্রথম দিনেই অফিসের পরিবেশ এতটা পাল্টে গেছে। বিশ্বাসই হচ্ছে না। রিদিমা তুমি নিজের বিজনেসটা ও একটু সামলাতে পারলে না? লজ্জা হওয়ার প্রয়োজন নয় কি? আফজাল সাহেব মেয়ে হয়ে বাবাকে এভাবে বলছিস? রিদিমা না অফিস, না বাড়ি, আর না ভার্সিটি কোনোটাই তোমার সামলানো হয়নি। তো আর কিভাবে বলবো? আফজাল সাহেব তাই তো তোকে কতবার বলি দেশের বিজনেসে বসো, বাইরের বিজনেস দিয়ে কি হবে? রিদিমা ফালতু কথা রাখো ড্যাড। যে কারণে তোমাকে ডাক্তার। আফজাল সাহেব হ্যাঁ বল। রিদিমা রবিনের আর ইসুয়ার পুরো ঘটনাটা খুলে বলল আফজাল সাহেবকে। আফজাল সাহেব সবটুকু শুনে হা করে রইল। রিদিমা এবার কি করা উচিত তুমি বল। আফজাল সাহেব হতচ্ছাড়া এত বড় একটা কাজ করে বসল কাউকে কিছু না জানিয়ে। রিদিমা যা হওয়ার হয়েছে, এখন কি করবে বল। আফজাল সাহেব ইসুয়া মেয়ে হিসেবে খুব ভালো, তারেককে আমি সামলে নিতে পারব। এমনিতেই আমার বন্ধু আর বন্ধুর বউয়ের রবিনকে খুব পছন্দ আমার মনে হচ্ছে। কিন্তু ইসুয়াকে আর আমাদের বাড়ির লোকদের বিশেষ করে মাকে কে সামলাবে? ইম্পসিবল। রিদিমা ইসুয়ার ব্যাপারটা রবিনের হাতে ছেড়ে দাও। যে মেয়েকে এভাবে বিয়ে করে নিয়েছে তোমার ছেলে, সেই তার বউকে বাড়িতে আনার ব্যবস্থা করবে। আর বাদবাকি বাড়ির লোক এবং দাদিজান, এইটা আমি দেখে নিব। আফজাল সাহেব তবে এই কাজটা আমার বাদর মার্কা বজ্জাত ছেলেটা ভালোই করেছে। মনের মতো একটা ছেলের বউ পেয়েছি। রিদিমা আগে আঙ্কেলকে রাজি করাও তো। আফজাল সাহেব এটা আমার বা হাতের খেল। রিদিমা ওকে এবার তুমি আসতে পারো ড্যাড। আমি সময় মতো বাড়িতে পৌঁছে যাব। আফজাল সাহেব দাঁড়াতে দাঁড়াতে বললেন আমার অফিস থেকে আমাকেই বের করে দিচ্ছে। কি ভাগ্য! অফিস থেকে বেরিয়ে আফজাল সাহেব তার প্রাণপ্রিয় বন্ধু তারেক সাহেবের বাসার উদ্দেশ্যে রওনা হলেন। আর মনে মনে বন্ধুকে কি করে মানাবেন সেই ছক কষতে থাকেন। সাদ আর তার মা রেহানা বেগম এয়ারপোর্টে বসে আছে ফ্লাইটের উদ্দেশ্যে। হঠাৎ এক অপরিচিত কণ্ঠে চমকে উঠে সাদ। অপরিচিতা আরে এমার সাদ আহসান না? রেহানা বেগম ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। সাদ দাঁড়িয়ে বলল জি, আপনি? অপরিচিতা আমি আপনাকে চিনি।
সাদ কিন্তু আমি তো আপনাকে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। অপরিচিতা দেশে ফিরছেন নাকি? সাদজি, অপরিচিতা আমিও। আপনাদের সমস্যা না থাকলে জয়েন হতে পারি? স্বদেশী বলে কথা। রেহানা বেগম যেন এতক্ষণ নিজের দেশের কোনো যাত্রীকে খুঁজছিলেন। হামলে পড়ল মেয়েটির দিকে। কথার জুড়ি নিয়ে বসল। সাদ তার মায়ের বাচ্চামিতে বেজায় বিরক্ত। নির্দিষ্ট সময়ে ফ্লাইট ছাড়া হল। আর অল্প কিছুক্ষণের মধ্যেই নিজ দেশে আর নিজের প্রিয় মানুষটার কাছে পৌঁছে যাবে সাদ। রিদিমা ক্লান্ত হয়ে অফিসের বাইরে এসে দাঁড়াল। আজ রিকশায় চড়তে ইচ্ছে করছে খুব। এই যন্ত্রমানবীর জীবন এসে হাঁপিয়ে উঠেছে। আজ যদি একবার বৃষ্টি হতো। কিন্তু এই উত্তপ্ত রোদের দিনে এটা আশা করা নিছক বোকামি, সেটা রিদিমা খুব ভালো করেই জানে। এসব ভাবতে ভাবতে হঠাৎ এই যান্ত্রিক রিদিমা ভার্সিটির চঞ্চল কিশোরীতে ফিরে গেল। পায়ের হিলগুলো খুলে হাতে নিল। উঁচু করে বাঁধা চুলগুলো খুলে দিল। হাঁটতে লাগলো এই শহরের ফুটপাত ধরে। 5 মিনিট এভাবে হাঁটার পর হঠাৎই মুখোশ পরা দুজন লোক রিদিমাকে পিছন থেকে আক্রমণ করে। মুখ চেপে ধরে। একটা কালো মাইক্রো বাসে উঠায় জোর করে। রিদিমা বেশ খানিকক্ষণ জোরাজুরি করে শান্ত ভঙ্গিতে বসে রইল। তারপর পকেট থেকে মোবাইলটা বের করে টম এবং জেরি চালু করল। আপাতত এই মুহূর্তে মোবাইলে কার্টুন দেখা ছাড়া কোনো কাজ করা যায় বলে রিদিমার মনে হচ্ছে না। কিডন্যাপাররা অবাক হয়ে তাকিয়ে আছে রিদিমার দিকে। একজন বলে উঠল, এটাও সম্ভব। রিদিমা মোবাইলেই মনোযোগ রেখে বলল, ওয়াই নট? তুমি অনেকটা বড় হয়ে গেছো শিলা, কিন্তু তুমি হয়তো ভুলে গেছো বয়সে আমি তোমার থেকেও বড়। আর তাছাড়া শাহেদ, তাছাড়া কি? রিদিমা, আমি এতটাও বোকা হয়ে যাইনি যে শার্ট প্যান্ট পরলে বডি স্ট্রাকচার দেখলে বুঝবো না কোনটা মেয়ে আর কোনটা ছেলে। শিলা, আচ্ছা বুঝলাম তুমি আমার শারীরিক গঠন দেখে বুঝেছ আমি মেয়ে। কিন্তু আমার আর ভাইয়ার তো মুখে মুখোশ পরা। কি করে বুঝলে আমি শিলা? এতদিনে নিশ্চয়ই কণ্ঠস্বর মনে রাখার কথাও নয়। রিদিমা, জানো শিলা, কিছু কিছু জিনিস আমাদের কাছে খুব স্পেশাল হয়, যা চাইলেও ভোলা যায় না। এই ধরো আমাদের প্রিয় মানুষদের গায়ের স্মেল। শিলা হা করে তাকিয়ে আছে। শাহেদ যেন রিদিমার কথায় কিছুটা ইতস্তত বোধ করছিল। তারপরও এতদিন পর এই মেয়েটাকে কাছে পেয়েছে সে, আর হারাতে দিবে না বলে ঠিক করল। শাহেদ হালকা কেশে বলল, যেমন? রিদিমা এতক্ষণ ধরে মোবাইলেই নজর রেখেছিল। শাহেদের কথায় এবার শাহেদের চোখে চোখ রাখল। রিদিমা, যেমন? যেমন আমাদের মায়ের গায়ের গন্ধ। শাহেদ বেশ ভালো করেই বুঝতে পারল রিদিমা তাকে এড়িয়ে গেল। শাহেদ মাইক্রোবাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। কিন্তু মনের চোখ যেন কোন চোখে তার প্রিয় মানুষটাকেই দেখছে। রিদিমা পুনরায় মোবাইল ফোনে নজর দিল। শিলা রিদিমাকে বলল, ভাইয়া ঠিকই বলেছিল। রিদিমা আর চোখে একবার শাহেদের দিকে তাকিয়ে আবার শিলার দিকে তাকালো, কি বলেছে তোমার ভাইয়া? শিলা হাত নেড়ে নেড়ে অভিনয় করে দ্য গ্রেট বিজনেস লেডি। রিদিমা চৌধুরী কোনো কিছুতেই অবাক হয় না। রিদিমা মুচকি হেসে শাহেদের দিকে তাকায়। শাহেদ বোনের কথায় লজ্জা পেয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে নিজের মুখ লুকানোর চেষ্টা চালাচ্ছে যেন। শিলা আবার বলল, আসলেই আপু, স্বয়ং আজরাইল এসে যদি তোমাকে ডিনারের ইনভাইট করে যায় তাও তুমি অবাক হবে না। রিদিমা শিলার এমন বোকা বোকা কথায় হালকা হেসে ফোনে নজর দেয়। বন্ধুর মুখে সবটা শুনে তারেক সাহেব আর ঝুমা বেগম ধপ করে বসে পড়লেন ড্রয়িং রুমের সোফায়। আফজাল সাহেব বন্ধুকে আশ্বস্ত জানাতে বললেন, দেখ যা হবার হয়ে গেছে, এখন তোরা প্লিজ বাধা দিস না।
আমার বৌমাকে আমার বাড়িতে পাঠানোর ব্যবস্থা কর। তারেক সাহেব হা করে শুনছেন বন্ধুর কথা। তার মুখে যেন কেউ কষ্টেপ মেরে দিয়েছে। সেদিকে থেকে ঝুমা বেগম এগিয়ে আফজাল সাহেবের দিকে তাকিয়ে ঝুমা বেগম বললেন, কি বলছেন ভাইজান? এত বড় একটা অঘটন, না জানি আমার মেয়ের মনের অবস্থাটা কেমন, আর আপনি বলছেন এ কথা? মাফ করবেন ভাইজান, আমি আপনার বন্ধুর মতো একেবারেই নই। আফজাল সাহেব অসহায় মুখ করে, ভাবি সাহেবা, জানি ভুলটা আমার ছেলের, কিন্তু এখন ওরা কাগজে কলমে স্বামী স্ত্রী। ঝুমা বেগম সেটা আমার মেয়েকে ঠকিয়ে চিট করে। এই বিয়ে না আমার মেয়ে মানে আর না আমি। তারেক সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে 1 মিনিট ঝুমা, অতঃপর আফজাল সাহেবের দিকে তাকিয়ে বললেন, এখন তুই আমাকে কি করতে বলিস? আফজাল সাহেব কবুল পড়া না হলেও কাগজ কলম এখন সাক্ষী যে রবিন ইসুয়া হাজব্যান্ড ওয়াইফ, আমার ইসুয়াকে পুত্রবধূ মানতে কোনো আপত্তি নেই। তোরা চাইলে এই মুহূর্তে ঘরোয়াভাবে কাজী ডেকে কবুল পড়াটা হয়ে যাক। তারেক সাহেব রেজিস্ট্রি হয়েছে আমাদের অজান্তে, এখন কবুল পড়বে ঘরোয়া উপায়ে। তারপর আমার মেয়েকে নিয়ে বাড়িতে যাবি। 2 বাড়ির লোক ছাড়া ইসুয়া আর রবিনের বিয়ের কথা কেউ জানবে না। ঝুমা বেগম আবারও কিছু বলতে যাবে, তারেক সাহেব তাকে থামিয়ে দিল না। তারেক সাহেব, তার 2 দিন পর না হয় আমার মেয়ের মনের অবস্থা ঠিক হয়ে যাবে, ধরে নিলাম সবকিছু স্বাভাবিক হবে, কিন্তু যখন তোর বাড়ি থেকে আমার মেয়েটা বের হবে তখন সমাজের লোকদের কি বলবে? আফজাল সাহেব, তোদের পরিবার রাজি হলেই ইসুয়া মামুনিকে আমার বাড়িতে নিয়ে যাই আজ। আমার বাড়ির পরিবেশ শান্ত হলেই না হয় বরং ইসুয়ার জন্য রিসেপশন রাখব। ঝুমা বেগম তারেক সাহেবের দিকে তাকিয়ে, একটু ঘরে চল, তোমার সাথে আমার কথা আছে। আফজাল সাহেব, ভাবিজানের ও নিজের মেয়ের জীবন নিয়ে মতামত জানানোর অধিকার আছে। তোরা না হয় সিদ্ধান্ত নিয়ে আমাকে জানা, আমি এখানেই ততক্ষণ অবধি অপেক্ষা করছি। তারেক সাহেব আর ঝুমা বেগম পাশের ঘরে গিয়ে অনেক কথা কাটাকাটি করে অবশেষে ইসুয়ার আর রবিনের রেজিস্ট্রি না চাইতেও মেনে নিলেন। রবিন নিঃসন্দেহে ভালো ছেলে, মেয়ে দিতে আপত্তি থাকার কথা নয় কোনো বাবা মায়ের, কিন্তু এভাবে মেয়ের অনিচ্ছাতে বিয়েটা তারা প্রথমে মেনে নিতে পারেননি। অনেকক্ষণ স্বামী স্ত্রী যুক্তি পরামর্শ করার পর ড্রয়িং রুমে আসেন। আফজাল সাহেব গম্ভীর মুখে ইসুয়ার বাবা মায়ের সিদ্ধান্ত জানার জন্য অধীর আগ্রহে তাদের মুখপানে চেয়ে আছেন। ঝুমা বেগম, দেখুন ভাইজান, জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে, কপালে যা হওয়ার থাকে তাই হবে, এতে কারো হাত নেই। আমরা ওদের বিয়ে মেনে নিলাম। তবে আফজাল সাহেব, তবে কি ভাবি সাহেবা? তারেক সাহেব, তবে এখন আমরা আমাদের মেয়েকে জোর করে তোর বাড়িতে পাঠাতে পারব না। ইসুয়া রাজি হলেই ও স্বেচ্ছায় যেতে পারে। আফজাল সাহেব, ধন্যবাদ। ঝুমা বেগম, আরেকটা কথা, এখানে ঘরোয়াভাবে কাজী ডেকে কবুল পড়াটা হোক আগে, তারপর ইসুয়া চাইলে যাবে, নয়তো আমরা কেউ ওকে জোর করব না। আফজাল সাহেব রিদিমাকে কল করেন। ফোনটা বারবার কেটে দিচ্ছে রিদিমা। বাধ্য হয়ে রবিনকে কল করেন। বাবা ছেলে সবটা ডিসকাস করার পর রবিন সাদা রঙের একটা পাঞ্জাবি পরে শুভ নয়ন আর একটা কাজি নিয়ে ইসুয়াদের বাসায় উপস্থিত হয়। রান্নার তোড়জোড় চলছে ঝুমা বেগমের কিচেনে। ঘরোয়াভাবে হলেও অন্তত কিছু নাস্তা পানি দেওয়া তো এক ধরনের ভদ্রতা। তাই তিনি এই স্বল্প সময়ে যতটুকু পারছেন ততটুকু করার চেষ্টা করছেন। নিশুয়া খুবই এক্সাইটেড বোনের আর রবিনের বিয়ে নিয়ে। একমাত্র ইসুয়াই এখন পর্যন্ত জানল না যে তার বাসায় এত কিছু হয়ে যাচ্ছে। স্বয়ং কাজী সাহেব রেডি তার আর রবিনের বিয়ে পড়াতে।
ড্রয়িং রুমে বাবা আর শ্বশুরের সাথে দুই বন্ধুকে নিয়ে বসে আছে রবিন। আফজাল সাহেব, তারেক সাহেব আর কাজী সাহেব মিলে আড্ডাক্তার দিচ্ছে, তাদের বয়সী আলাপ যাকে বলে আর কি। শুভ আর নয়ন বন্ধুর বিয়েতে কি কি করতে হবে তার পরিকল্পনা করছে। শুধুমাত্র রবিনই এদিক সেদিকে তাকিয়ে ইসুয়াকে খুঁজছিল, কিন্তু ইসুয়ার আধ ঘণ্টাতে ও কোনো দেখা মেলেনি। বাধ্য হয়েই রবিন নিশুয়ার খোঁজে রান্নাঘরে যায়। দুর্ভাগ্যজনকভাবে রবিন শাশুড়ি ঝুমা বেগমের চোখে পড়ে যায়। ঝুমা বেগম রবিনকে দেখে হাসি মুখে এগিয়ে আসেন। ঝুমা বেগম, কিছু লাগবে বাবা? নিশুয়া তখন রান্নাঘরে মাকে হেল্প করছিল। ঝুমা বেগমের কথায় নিশুয়া ও পিছনে ফিরে। রবিন আমতা আমতা করে বলল, আন্টি ওয়াশরুমটা। ঝুমা বেগম নিশুয়ার দিকে তাকিয়ে ওকে উপরের ওয়াশরুমটা দেখিয়ে দিয়ে আয়ত। নিশুয়া মায়ের কথায় সম্মতি জানিয়ে রবিনকে নিয়ে উপরে যাওয়ার উদ্দেশ্যে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। রবিন পিছন থেকে, ওই শালি, তোমার বোন কই? একবার ও দেখলাম না যে। নিশুয়া ইস্সিরে, আপুকে তো ডাক্তারই হয়নি। রবিন ভ্রু কুচকে, মানে? নিশুয়া রবিনের দিকে তাকিয়ে, মানে তোমার বউ এখনো জানেই না যে তার বাসায় আবার বিয়ে হতে যাচ্ছে। রবিন, বল কি? নিশুয়া অসহায় মুখ করে, হুম। রবিন, তোমার আপু কি রুমেই আছে? নিশুয়া, আজ সারাদিন রুমেই আছে, দরজা ভিতর থেকে বন্ধ। রবিন, এ মা কি বল? আমি কাজী নিয়ে বসে আছি আর তোমার বোন এখন অবধি দরজা বন্ধ করে ঘরে বসে আছে। নিশুয়া, আম্মু আমাকে ডাক্তারতে বলেছিল, আমি তো ভুলে বসে আছি। রবিন, আচ্ছা, এই মহান দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দাও। নিশুয়া, আপু রাজি হবে তো? তাছাড়া তুমি কিভাবে ওর ঘরে ঢুকবে? দরজা তো ভিতর থেকে লক। রবিন, এক্সট্রা চাবি নেই? নিশুয়া, বাবার রুমে দেখতে হবে। রবিন, জলদি যাও, আমি অপেক্ষা করছি। নিশুয়া তারেক সাহেবের ঘরে গিয়ে অনেক খোঁজে চাবি নিয়ে এল। নিশুয়া হাঁপাতে হাঁপাতে, এই নাও, পেয়েছি। রবিন চাবিটা হাতে নিয়ে, ওকে, এবার তুমি আসতে পারো শালি সাহেবা। নিশুয়া হাঁ করে তাকিয়ে আছে। তারপর রবিনের দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলল, এখন আমাকে আর দরকার নেই বলে এভাবে তাড়িয়ে দিচ্ছ? রবিন, আহা, রাগ করছ কেন? এখন তুমি যদি আমার সাথে থাকো, আন্টি তোমার খোঁজে এখানে চলে আসবে, আর আমার বউকে রাজি করানো মুশকিল হয়ে যাবে। নিশুয়া, নিচে যেতে যেতে হয়েছে, আর বাহানা দেখাতে হবে না। রবিন, লাভ ইউ শালিকা। নিশুয়া, গোষ্ঠী কিলাই এমন দুলাভাইয়ের। রবিন নিঃশব্দে ইসুয়ার রুমের দরজা খুলে ভিতরে ঢুকল। উপুর হয়ে শুয়ে আছে ইসুয়া। চোখ মুখ ফুলে বার্গার হয়ে আছে। ফর্সা গালগুলো লাল হয়ে আছে স্পষ্ট। ইসুয়া গভীর ঘুমে বিভোর। রবিন ইসুয়ার মাথার কাছে বসল। ইসুয়ার মুখপানে চেয়ে রইল অপলক। তারপর ইসুয়ার মাথায় হাত রাখে, চুলে বিলি কেটে দেয়। ইসুয়া ঘুমের মাঝে যেন আরাম পাচ্ছে, এপাশ থেকে ওপাশে ফিরে আবার ঘুমিয়ে গেল। রবিন ইসুয়ার কানের কাছে ঠোঁট লাগিয়ে বলল, মিস অধ্যাপিকা। ইসুয়া ঘুমের মাঝেই জবাব দিল, আপনি আমাকে ঘুমেও শান্তি দিবেন না? না রবিন, না। এইবার থেকে 24 আওয়াজ অশান্তিতে জ্বলবেন আপনি, একবার খালি আমার বাড়িতে চলুন। ইসুয়ার ঘুম ভেঙে গেল, হুট করে উঠে বসে। সামনে রবিনকে দেখে ভরকে যায় সে। সকালের ঘটনা মনে পড়তেই চেঁচিয়ে ওঠে। ইসুয়া, এখানে কি চাই? আমার রুমে কি করছেন আপনি? কিভাবে ঢুকেছেন? রবিন ইসুয়ার মুখ চেপে ধরে, আরে আস্তে আস্তে। তুমি কি আমাকে প্রথম দিনেই শ্বশুরবাড়িতে লজ্জায় ফেলবে নাকি?
ইসুয়া রবিনের হাতের তালুতে কামড় বসিয়ে দিল। রবিন ব্যথা পেয়ে হাত সরিয়ে নেয়। ইসুয়া রেগে উঠে দাঁড়ায়। রবিন ইসুয়া যেখানটায় কামড় দিয়েছিল সেখানে চুমু খায়। তারপর ইসুয়ার দিকে তাকিয়ে বলে কবুল পড়ার আগেই লাভ বাইট দিল। ইসুয়া হাঁ করে দাঁত দেখিয়ে আসুন আরেকটা দেই। রবিন হেসে বলল মিস অধ্যাপিকাকে এখন পিচ্ছি পিচ্ছি মনে হচ্ছে। ইসুয়া ওপ্পপ। বিরক্তিকর। রবিন সবে তো শুরু হলো ম্যাম। ইসুয়া এই বের হন তো আমার রুম থেকে। আপনাকে আমার আর সহ্য হচ্ছে না। রবিন বের তো হবই। শত হোক বউ নিয়ে প্রথম রাত তো আর শ্বশুরবাড়িতে থাকা যায় না। একটা কাজ করো তো, জলদি রেডি হয়ে নাও। ইসুয়া রেডি হব মানে? রবিন নিচে কাজী সাহেব অপেক্ষা করছে। জলদি তৈরি হয়ে এসে কবুলটা পড়ে নাও। ইসুয়া কি? রবিন কেন? কি বলেছি শোনোনি? ইসুয়া বুঝলাম না। রবিন আমাদের দুই ফ্যামিলি আমাদের রেজিস্ট্রি মেনে নিয়েছে, এখন শুধু আমার আর তোমার কবুল বলে বাসর করার পালা। ইসুয়া ফালতু কথা কম বলুন। কিসের কাজী কিসের বিয়ে? রবিন সিন ক্রিয়েট করো না ইসুয়া। ইসুয়া সকাল থেকে সহ্য করছি সব, তাই বলে ভাববেন না আপনি যা বলবেন তাই হবে। রবিন হ্যাঁ সেটাই হবে। ইসুয়া না হবে না, আমার লাইফ আমার মর্জি। রবিন ইসুয়ার কথায় ক্ষেপে যায়। রেগে ইসুয়ার হাত চেপে ধরে আমাকে রাগিও না ইসুয়া। অনেক ভালোবাসি। হারাতে পারবো না তোমাকে। ইসুয়া ভালোবাসার মানুষকে ঠকানো যায় না। আপনি তো আমাকে ঠকিয়েছেন। রবিন এইবার হাত মুড়িয়ে পিছনে চেপে ধরে এই মেয়ে ভালো করে বলছি যে বুঝতে পারছো না? নাকি বুঝতে চাইছ না? ইসুয়া ব্যথায় ককিয়ে উঠে ব্যথা পাচ্ছি আমি। রবিন আমার খারাপ রূপটা বের করে এনো না। জলদি তৈরি হয়ে নিচে এসো। ইসুয়া রবিনকে সজোরে ধাক্কা মারে মগের মুল্লুক নাকি? যা বলবেন তা করতে হবে? রবিন বাড়াবাড়ি হচ্ছে কিন্তু ইসুয়া। ইসুয়া আপনি তো লিমিট ছাড়িয়ে গেছেন। রবিন রেগে যায় প্রচণ্ড। না, এভাবে বুঝালে হবে না। অন্য টেকনিক ইউজ করতে হবে। হঠাৎ রবিনের মাথায় একটা বুদ্ধি এলো। রবিন এগিয়ে গিয়ে দরজা লক করে। তারপর ইসুয়ার দিকে এক পা এগোতে থাকে। ইসুয়া রবিনের আচরণে শুকনো ঢোক গিলল। ইসুয়া কি করছেন? রবিন মুচকি হেসে আপনি যখন আমার সাথে কবুল পড়ে আমার বাড়িতে যেতে চাচ্ছেন না, তাহলে আমাকে বাসরঘরটা এখানেই সেরে ফেলতে হচ্ছে। ইসুয়া ছি। রবিন কি ছি? আপনার কি মনে হয় আমি কাপুরুষ? বিয়ের দিনই বউকে ছেড়ে বাড়িতে গিয়ে কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে পড়ব? ইসুয়া কি বলছেন এসব? রবিন বুঝতে পারছে ইসুয়া গলতে শুরু করেছে। তাই টেকনিকটাকে সে আরও ভালোভাবে ব্যবহার করার সিদ্ধান্ত নিল। রবিন তার পাঞ্জাবির উপরের দুটো বোতাম খুলতে লাগল। ইসুয়া দেখুন। রবিন দেখাও, দেখতেই তো চাচ্ছি। আমি তো রেডি। ইসুয়া ইস, কি বাজে কথাবার্তা। রবিন আজ সকাল থেকে তুমি একমাত্র ব্যক্তি যার কাছে আমি পৃথিবীর সবচাইতে বাজে কথাবার্তা ইউজ করতে পারি। ইসুয়া আমি বলতে চাচ্ছি। রবিন আমি কিচ্ছু শুনতে চাই না, আমার এখন কিছু শোনার টাইম নেই। এখন আমি আমার বউকে আদর করব। ইসুয়ার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসছে। রবিন কি সত্যিই কিছু করে বসবে নাকি? ভয় কলিজার পানি শুকিয়ে গেল ইসুয়ার। রবিনও ইসুয়ার ভয়টাকে বাড়িয়ে দিতে সামনে এগোতে থাকে। ইসুয়া স্টপ ইট। রবিন কি? ইসুয়া আপনি কি চান বলুন, সেটাই হবে। রবিনেই তো আমার ভালো বউ। শোন, 5 মিনিটের মধ্যে একটা সুতি শাড়ি পরে নিচে চলে আসো।
আমরা অপেক্ষা করছি। ইসুয়া, আমাকে রেহাই দিন। আমার ভালো লাগছে না এসব। রবিন, আচ্ছা, তোমার শাড়ি পরতে ভালো লাগছে না তো? আমি পরিয়ে দিচ্ছি। কোনো ব্যাপার না। ইসুয়া রবিনের দিকে তাকিয়ে কেন এমন করছেন? রবিন, ভালোবাসি তাই। যা বলছি তা কর। আর হ্যাঁ, আঙ্কেল আন্টির সামনে বিয়ে নিয়ে কোনো ধরনের অশান্তি করো না। তাদের সামনে দ্বিমত পোষণ করো না ভুলেও। তারা যাতে মনে করে তুমি ও বিয়েটা মেনে নিয়েছ। মনে থাকবে? ইসুয়া হুম। রবিন ইসুয়াকে তৈরি হতে বলে ড্রয়িং রুমে চলে আসে। ইসুয়া হালকা পিঙ্ক কালারের একটা শাড়ি পরে রবিনের কথা মতো নিচে নেমে আসে। ঝুমা বেগম ও মেয়েকে কিছুক্ষণ বুঝিয়ে সান্ত্বনা দেন। তারেক সাহেব যথাসাধ্য চেষ্টা করেন মেয়েকে বোঝাতে। তারপর হালকা খাওয়া দাওয়া সেরে কাজী সাহেব ইসুয়া আর রবিনের বিয়ে পড়ান। খুব সুন্দরভাবে ইসুয়া আর রবিনের বিয়ে সম্পন্ন হয়। তারপর রবিনদের বাড়ি ফেরার পর্ব এলো। নিশুয়া আর মাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদল ইসুয়া। আজ বাড়িটা সত্যিই ফাঁকা ফাঁকা লাগবে নিশুয়ার কাছে। ইসুয়ার বুকটাও ফেটে যাচ্ছে কষ্টে। কিন্তু কিছুই করার নেই। বিয়ের পর বাবার বাড়িতে ঠাঁই হয় না কোনো মেয়েরই। আফজাল সাহেব অনেক বুঝিয়ে ইসুয়াকে নিয়ে বাড়ির পথে রওয়ানা দিল ন। শাহেদ আর রিদিমা ডাক্তার নিন টেবিলে মুখোমুখি দুই চেয়ারে বসে আছে। কি দিয়ে কথা শুরু করবে কেউই বুঝতে পারছে না। রিদিমা এভাবে এখানে নিয়ে আসার মানে কি? শাহেদ, আমাদের সাথে কিছুটা টাইম স্পেন্ড করুন। রিদিমা, শাহেদ, আর তাছাড়া আমার জানা মতে এই সময়টা আপনার কাজের সময়ের মধ্যে পড়ে না। রিদিমা, আমার ব্যাপারে খোঁজ ও রাখেন দেখছি। শাহেদ, গোয়েন্দা বিভাগের হেড বলে কথা। রিদিমা, বুঝলাম না। শাহেদ বুঝিয়ে বলার জন্যই আজ এখানে নিয়ে আসা। রিদিমা, কি বলবেন? একটু জলদি বলুন। আমার বাড়িতে খুব ইম্পর্ট্যান্ট কাজ আছে। সময় মতো পৌঁছাতে হবে। শাহেদ, আমার জন্য আগের মতো আলাদা করে এখন আর সময় রাখা হয় না বুঝি? রিদিমা, না। রিদিমাতে অনেক চেঞ্জ এসেছে। শাহেদ, হুম জানি। এই রিদিমাকে ভাঙাও যায় না, মোচকানোও যায় না। রিদিমা, কাজের কথা বলুন। শাহেদ, অনেক সময় নিয়ে বলতে হবে। আমি কি আপনার জীবনের একটা দিন ধার নিতে পারি? রিদিমা, একটা দিন? লং টাইম। শাহেদ, জানি আপনি ব্যস্ত লোক। রিদিমা উঠতে উঠতে, এখন আমাকে বেরোতে হবে, ফিরতে ফিরতে দেরি হয়ে যাবে। আপনাকে আমি জানিয়ে দিব ফোনে কখন দেখা করা সম্ভব। শাহেদ, আরেকটু বসুন। শিলা আপনার জন্য কফি করতে গেছে। রিদিমা, অন্য একদিন সব হবে। কথাও, কফিও। রিদিমা তড়িঘড়ি করে বেরিয়ে আসলো শাহেদের বাড়ির ভিতর থেকে। এতক্ষণ যেন শ্বাসটা আটকে রেখেছিল সে। এই একটামাত্র ব্যক্তি চাইলেই রিদিমাকে ভিতর থেকে পুরো নাড়িয়ে দিতে পারে। তাই রিদিমা এখনই এত সহজে গলে যেতে চায় না। আজকের এই রিদিমাকে তৈরি করতে তার অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। চৌধুরী বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে ইসুয়া। রবিন, শুভ আর নয়ন বাড়ির বাইরে দাঁড়িয়ে হাসি ঠাট্টা করছিল। ইসুয়াকে দরজায় দাঁড় করিয়ে গেছেন আফজাল সাহেব। নতুন বউ বলে কথা। হালকা মিষ্টি মুখ করা ছাড়া কি আর গৃহপ্রবেশ করানো যায়? ইসুয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব হচ্ছিল। তার ঠিক কয়েক হাত পিছনেই দাঁড়িয়ে ছিল রবিন, শুভ আর নয়ন। শুভ, হ্যাঁ রে দোস্ত। এখন ওনাকে কি বলে সম্বোধন করব আমরা? নয়ন, তাই তো। রবিন, সিম্পল, বাড়িতে ভাবি, ভার্সিটিতে ম্যাম। শুভ, ভার্সিটির চাকুরিটা করবে নাকি? রবিন, ইসুয়া চাইলেই করতে পারে।
এভাবেই অনেক জোর জবরদস্তি করে ফেলেছি, ওর ইচ্ছের বাইরে আর কিছু করব না রে। নয়ন, এই সিদ্ধান্তটা তুই ঠিক নিয়েছিস দোস্ত। মেয়েটা অনেক সহ্য করেছে। শুভ ওনাকে কয়টা দিন সময় দে নিজেকে সামলাতে। রবিন তা তো দিতেই হবে। না জানি কেমন ফিল করছে। সকাল থেকে যা যাচ্ছে ওর উপর দিয়ে। আফজাল সাহেব বাড়িতে ঢুকে সবাইকে নিচে ডাকতারলেন। তারপর ইসুয়ার আর রবিনের বিয়ের কথা জানান। রবিন ইসুয়ার বিয়ের সংবাদে বাড়ির সকলেই অবাকের সাথে সাথে খুশিও হলেন। খুশি হতে পারলেন না কেবল দেলোয়ার খান আর মমতা চৌধুরী। সিনথিয়ার মাথায় বাজ পড়ল। মামার কাছে রবিনের আর ইসুয়ার বিয়ের কথা শুনে বদমেজাজি রূপটা তার বেরিয়ে এল। আফজাল সাহেব তার মায়ের দিকে তাকিয়ে, দেখ মা, না জেনে হুট করেই আজ সকালে খাবার টেবিলে তুমি একটা সিদ্ধান্ত জানিয়ে দিল। কিন্তু এখন যা হবার রবিনের ইচ্ছেতেই হয়েছে। এখানে ইসুয়া মামনির কোনো দোষ নেই, ওকে কোনো ধরনের হেনস্থা করো না। মমতা চৌধুরী চিৎকার করে উঠলেন। আফজাল, দেলোয়ার খান ভাইজান, এমনটা করার আগে আমার মেয়েটার কথা একবার ভাবলেন না? আফজাল সাহেব, দেখ দেলোয়ার, আমি জানতাম না কিছু, পরে জেনেছি। দেলোয়ার খান, ধরলাম আপনি কিছু জানতেন না। জানার পর বিষয়টাকে কি ধামাচাপা দেওয়া যেত না? আফজাল সাহেব, মানে? দেলোয়ার খান, যেভাবে ওরা না জানিয়ে বিয়ে করে নিয়েছে সেভাবেই আমরা ওদের ডিভোর্সটা করিয়ে নিতাম। কাজী ডেকে বিয়ে পড়িয়ে বাড়িতে নিয়ে আসার কি কোনো দরকার ছিল? আফজাল সাহেব, মুখ সামলে কথা বল দেলোয়ার, আমার ছেলে। আফজাল সাহেব আর কিছু বলতে পারল না। মমতা চৌধুরী রেগে বলে উঠলেন, এই বিয়ে আমি মানি না। দিতি বেগম দৌড়ে আসেন শাশুড়ির কাছে, মা, বিয়েটা যখন হয়ে গেছে। মমতা চৌধুরী, বৌমা তুমি চুপ করো। এবার এগিয়ে এলেন সুরাইয়া খান, আর কত মন ভাঙবে মা? এবার তো নিজের সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দেয়া থেকে থামো, বয়স তো কম হল না। মমতা চৌধুরী, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? দেলোয়ার খান তার স্ত্রীর দিকে তেড়ে আসেন, ঘরে যাও, মায়ের উপর একটা কথাও শুনতে চাই না আমি। সিনথিয়া ন্যাকা কান্না শুরু করে দিল। এগিয়ে গেল মমতা চৌধুরীর দিকে, নানু, এবার আমার কি হবে? রবিন কেন এমন করল আমার সাথে? মমতা চৌধুরী সিনথিয়ার মাথায় হাত রেখে বললেন, কাঁদে না নানু ভাই, কিচ্ছু হয়নি। এই তো এখনই আমি সব ঠিক করে দিচ্ছি। মমতা চৌধুরীর কথায় বাপ বেটি যেন আশ্বাস ফেলেন। দেলোয়ার খান আর সিনথিয়া একে অপরের দিকে তাকিয়ে চোরা হাসি দিল। মমতা চৌধুরী এগিয়ে গেলেন আফজাল সাহেবের দিকে। মমতা চৌধুরী, এই মেয়েকে বউ হিসেবে আমি মানি না। ওকে যেখান থেকে এনেছ সেখানে রেখে আসো। এতক্ষণে মুখ খুলল সিনথিয়ার ভাই আকাশ। মমতা চৌধুরীর দিকে তাকিয়ে, নানু, এটা কোনো মালপত্র নয়। একটা মানুষের জীবন নিয়ে আমাদের এভাবে খেলা করার কোনো অধিকার নেই। দেলোয়ার খান ধমকে ছেলেকে চুপ করিয়ে দিল। দরজায় দাঁড়িয়ে থাকা ইসুয়ার কানে সবকিছু গেলেও বাড়ির এই কথা কাটাকাটির পর্ব রবিনদের কানে এখনো পৌঁছায়নি। লজ্জায় ইসুয়া সোজা হয়ে দাঁড়াতে পারছে না। আজকের দিনটা ইসুয়ার জীবনের সবচেয়ে খারাপ দিন। সকাল থেকে কি সব ঘটে যাচ্ছে তার সাথে। এর উপর সারাদিন কিছু খায়নি বিদায় শরীর কাঁপছে। আর নিতে পারছিল না ইসুয়া। তারপরও দাঁড়িয়ে আছে লোকলজ্জায়। ইসুয়া মনে মনে ভাবে, তার কি ভুল ছিল? সে তো বিয়েটা করতে চায়নি। তাদের বাড়ির ছেলেই তো জোর করে তাকে ঠকিয়ে বিয়ে করেছে। অথচ এতগুলো কথা তাকে শুনতে হচ্ছে। ইসুয়ার মাথা ভন ভন করে ঘুরছে। কিন্তু বাইরে থেকে ইসুয়াকে দেখলে কেউ বলবে না এই মেয়ের শরীরটা ভালো নেই।
আফজাল সাহেব জোর দিয়ে কিছু বলতেও পারছেন না। মনে মনে তিনি রিদিমার অভাব ভোগ করছেন। মেয়েটা এখনো আসছে না কেন? মমতা চৌধুরী দরজায় এগিয়ে যান। এই মেয়ে, বের হও বাড়ি থেকে। ইসুয়া আমি। ইসুয়া আমতা আমতা করতে থাকে। নানির আশ্বাসে এবার যেন সিনথিয়ার ও সাহস বাড়ল। তেরে আসে ইসুয়ার দিকে। তোকে নানু বের হতে বলল না? কানে যায়নি? স্টুপিড একটা। অন্য কোনো দিন হলে চুপ থাকত না ইসুয়া, কিন্তু আজ কিছু বলা ঠিক হবে না তার। এমনিতেই অনেক ধৈর্যশীল এই মেয়ে। আজ এই প্রথম দিন এই বাড়িতে। আজকে কোনো প্রতিবাদ করা ঠিক বলে মনে হচ্ছে না তার। সিনথিয়া আবারও রেগে, তুই কি নিজ থেকে বের হবে, নাকি চুলের মুঠি ধরে বের করব? ইসুয়া হা করে তাকিয়ে আছে। জীবনে কেউ ওর সাথে এমন আচরণ করেনি। কাউকে নিজের সাথে খারাপ আচরণ করার সুযোগ দেয়নি সে। আফজাল সাহেব সিনথিয়াকে ধমকে উঠলেন। সিনথিয়া, কি করছো তুমি? সিনথিয়া ইসুয়ার দিকে তাকিয়েই মামার উদ্দেশ্যে বলে উঠলেন, মামু, তুমি এসব ছোটলোকদের চিনো না। ওদের কি করে সোজা করতে হয় তা আমার ভালো করেই জানা আছে। কথাটা বলেই সিনথিয়া ইসুয়াকে যেই একটা চড় মারতে যাবে তখনই সামনে থেকে কেউ ওর হাত ধরে ফেলল। ইসুয়ার সারা শরীর কাঁপছে। আর নিতে পারছে না এত অপমান। শেষ রক্ষা হল না, ঢলে পড়ল পাশে দাঁড়িয়ে থাকা রিদিমার উপর। রিদিমা এখনো এক হাতে শক্ত করে সিনথিয়ার হাতের কবজিটা ধরে আছে। ইসুয়া তার গায়ে পড়ার সঙ্গে সঙ্গে অন্য হাত দিয়ে তাকে ধরে ফেলল। ঠিক পিছনে চোখ লাল করে দাঁড়িয়ে আছে রবিন। তার চোখের আগুনে যেন ঝলসে যাবে পুরো চৌধুরী বাড়ি। রিদিমা ভাইয়ের দিকে তাকিয়ে, ওকে উপরে নিয়ে যা, ওর বিশ্রামের দরকার। রবিন সিনথিয়ার দিকে এগোতে যাবে তখনই আবার বলে উঠল, রিদিমা, এদিকটা আমি সামলে নিচ্ছি তো। তুই ইসুয়াকে দেখ, উপরে নিয়ে শুইয়ে দে। রবিন তার লাল চোখ দুটো দিয়ে যেন সিনথিয়াকে ওয়ার্নিং দিল। বেচারি সিনথিয়া, রিদিমা আর রবিন দুই বাঘের মুখে পড়ে। তার অবস্থা এখন হিরো আলমের প্রথম স্ত্রী। রবিন ইসুয়াকে কোলে তুলে নিল। দোতলায় নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়াল তার সিনিয়র লাইফ পার্টনার নিয়ে। আজকে থেকে তাদের নতুন জীবন শুরু হতে চলছে। রবিন আর ইসুয়া যাওয়ার পর রিদিমা সিনথিয়ার দিকে তাকালো। এবার বল, কি বলছিলি এতক্ষণ? সিনথিয়ার হাত এত শক্ত করে ধরে আছে রিদিমা, যেন হাতের হাড় ভেঙে পায়েস হওয়ার অবস্থা। রিদিমা হেঁচকা মেরে হাতটা ফেলে দিল। হাত সামলে রাখবি এরপর থেকে, নয়তো হাতের জায়গায় আর হাত থাকবে না। ভেঙে গুঁড়ো করে দিব। দেলোয়ার খান এগিয়ে এসে মেয়েকে ধরলেন। মমতা চৌধুরী রিদিমার উদ্দেশ্যে বললেন, এটা তুমি কি করলে? রিদিমা তখন ও সিনথিয়ার দিকে তাকিয়েছিল। দাদিকে উদ্দেশ্য করে বলল, আপনার সাথে আমি পরে কথা বলছি। আগে আমাকে এই চ্যাপ্টারটা শেষ করতে দিন। রিদিমা এগিয়ে যায় দেলোয়ার খান আর সিনথিয়ার দিকে। রিদিমা, তারপর কি যেন বলছিলি? ইসুয়া ছোট লোক? কি তাই তো। দেলোয়ার খান, দেখ রিদিমা মামুনি, তুমি কিছু জানো না, তাই এভাবে আমার মেয়েকে ভুল বুঝছ। সিনথিয়া ভয়ে ছলছল চোখে তাকিয়ে আছে রিদিমার দিকে। রিদিমা, ফুফা সাহেব, আমি এর শুরু থেকে শেষ অবধি সবটা জানি। আপাতত আমাকে আপনার এই গুণধর মেয়ের সাথে কথা বলতে দিয়ে আপনি চুপ থাকলে খুশি হব। নয়তো তীর অন্যদিকে ঘোরাতে সময় লাগবে না আমার। রিদিমার কথায় সন্দেহের গন্ধ পেলেন দেলোয়ার খান। চুপ হয়ে গেলেন তিনিও। রিদিমা আবারও ফোকাস করল সিনথিয়ার দিকে। তুই ইসুয়াকে ছোটলোক বলছিলি না? আসল ছোটলোক তো তোরা। সিনথিয়া নীরবে চোখের জল ফেলছে। আপু, রিদিমা, ইসুয়া মেয়েটা তো তাও নিজের বাড়ি থেকে এসেছে। তোদের বাপ বেটির তো সেটাও নেই।
তো এখানে ছোটলোক কে হলো বলবি? কথাগুলো দেলোয়ার খান আর সিনথিয়ার গায়ে বিঁধলে সুরাইয়া খান আর আকাশের গায়ে লাগছে না। তারা ভালো করেই জানে রিদিমা যে যেমন, তার সাথে ঠিক তেমন আচরণই করে। রিদিমা, নেক্সট টাইম আমার ভাইয়ের বউয়ের সাথে এমন দুর্ব্যবহার করার মতো দুঃসাহস দেখাবি না একদম। মমতা চৌধুরী, আমি এই বিয়ে মানি না। রিদিমা, বিয়ে হয়েছে ইসুয়া আর রবিনের। ওরা দুজন মানলেই হলো। আমি আর আপনি মানার কে? মমতা চৌধুরী, আগের মতোই বেপরোয়া রয়ে গেলে তুমি। রিদিমা, এই বংশের রক্ত শরীরে বইছে বলে কথা। পূর্বপুরুষদের রক্তে এমন তেজই ছিল। মমতা চৌধুরী জানে এই মেয়ের সঙ্গে আর যাই হোক তার পেরে ওঠার সাধ্য নেই। তাই তিনি স্থান ত্যাগ করলেন। সবাই সবার কাজে গেল। সুরাইয়া খান আর দিতি চৌধুরী রান্নাঘরে আজ বিশাল আয়োজন রেখেছেন। সেই কাজ সামলাতে ব্যস্ত তারা। রিদিমা আর আফজাল সাহেব কিছু নিয়ে ডিসকাস করতে বসেছে। দেলোয়ার খান এবং সিনথিয়ার প্ল্যান বেস্তে যাচ্ছে একের পর এক। সেই চিন্তায় তাদের রাতের ঘুম হারাম। ইসুয়ার জ্ঞান ফিরেনি 2 ঘন্টা হল। চৌধুরী বাড়ির সবাই চিন্তিত। ফ্যামিলি ডক্টর এসে জানিয়ে গেছেন বিপি কমে যাওয়ায় জ্ঞান হারিয়েছে। চিন্তার কিছু নেই, একটু পর স্বাভাবিকভাবেই জ্ঞান ফিরবে। দিতি বেগম পোলাও, চিকেন কারি, বিফ কারি সবই রান্না করেছেন নতুন বৌমার জন্য। সাথে আছে সর্ষে ইলিশ, পটল আর ট্যাংরা মাছের তরকারি, ছোট মাছ কামরাঙ্গার টক, পায়েস। রবিন বসে আছে খাটের কোণে, ইসুয়ার ঠিক মাথার পাশে। ইসুয়ার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিঃশব্দে চুমু খেলছে। ইসুয়ার মায়াবী মুখখানা খুব করে কাছে টানছে তাকে। অপলক চেয়ে আছে নববধূর মুখের দিকে। রবিনের মনে পড়ল হঠাৎ পিঠের সেই জোড়া তিলের কথা। মুহূর্তেই উষ্ণ হাওয়া বয়ে গেল শরীর জুড়ে। সঙ্গে সঙ্গে ইসুয়ার হাত ছেড়ে দিল রবিন। কাঁথা দিয়ে ইসুয়াকে ঢেকে দিয়ে বারান্দার দিকে পা বাড়াল। রবিন ভিড় ভিড় করে নিজেকে নিজে বলল, ছি রবিন, এই তুই কি ভাবছিলি? এমনিতেই মেয়েটার প্রতি অনেক অন্যায় করে ফেলেছিস। আর করিস না ওর প্রতি কোনো অন্যায় আচরণ। অনেক হয়েছে, এবার ওকে ওর মতো করে থাকতে দে। বারান্দায় এসে রকিং চেয়ারটাতে বসল রবিন। এখন মাথায় তার অনেক কিছু চলছে। সবকিছু কেমন অগোছালো, গুছিয়ে নিতে হবে ঠিকঠাক করে। চোখগুলো বন্ধ করে একের পর এক গুটি সাজাতে লাগল চিন্তার জগতে। রিদিমা কফিতে চুমুক দিয়ে ল্যাপটপে কিছু জরুরি কাজ করছিল। হঠাৎ ফোনের রিংটনের আওয়াজে কাজ থেকে মনোযোগ সরায়। রিদিমা, বল, কোনো খবর পেলে? ম্যাম, আপনার ফোনে ছবি পাঠিয়ে দিয়েছি। সবার মুখে মাস্ক পরা ছিল। ছবিগুলো লোকটার বাড়ির পাশের বড় শপিং মলটার সামনের সিসিটিভি ফুটেজ থেকে সংগ্রহ করেছি। রিদিমা, আর কোনো তথ্য? লোকটাকে বাড়িতে এসে প্রথমে কেউ ভীষণ মারধর করে গেছে, কিন্তু যারা লোকটাকে কিডন্যাপ করেছিল তারা ভিন্ন গ্যাংয়ের কেউ। রিদিমা, তার মানে তুমি বলতে চাইছ আমার উপর হামলা করা লোকটাকে প্রথমে কেউ এসে মারধর করে রেখে গেছে, তার ঠিক পরে অন্য আরেকটা গ্রুপ তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে? এক্স্যাক্টলি ম্যাম। রিদিমা, কিন্তু এমনটা কারা করবে? ডোন্ট নো ম্যাম, কিন্তু যারা করেছে তারা আপনার ভালোই চায় নিশ্চয়ই। রিদিমা, আমি এটা নিয়ে এখন ভাবছি না। রিদিমা চৌধুরী নিজেই নিজের জন্য যথেষ্ট। আমি ভাবছি আমাকে এখানে 3টি গ্যাং ফলো করছে, যার মধ্যে একটি আমাকে মারতে চায়, আর 2টো গ্রুপ আমার কাছের কেউ। কে তারা? বিশাল বড় ধাঁধা। হুম ম্যাম, সেটাই তো ভাবছি। রিদিমা, ওকে রাখছি তবে। আমি ছবিগুলো দেখি।
নজর রাখো ভালো করে, সব কিছু পয়েন্টে পয়েন্টে আমাকে জানাবে। কলটা কেটে রিদিমা সেন্ড করা পিকগুলো দেখতে লাগল। কালো মুখোশে ঢাকা প্রতিটা মুখ। 3টা লোক জোর করে ধরে নিয়ে যাচ্ছে হামলাকারী লোকটাকে। রিদিমা জুম করে পিকগুলো খুব মনোযোগ সহকারে দেখতে লাগল। কেমন জানি চেনা চেনা লাগছে, পরিচিত কেউ, কিন্তু মনে পড়ছে না ঠিক। চোখগুলো তার চির পরিচিত কারোর, এটা সে হলফ করে বলতে পারে, কিন্তু কার? হঠাৎ শাহেদের কথা মনে পড়ে রিদিমার। আজ দুপুরে যখন শাহেদ রিদিমাকে কিডন্যাপ করেছিল তখন এরকম মাস্কই পরেছিল। কিন্তু একরকম দেখতে অনেক মাস্কই হয়। শুধু শুধু সন্দেহ করা একদম ঠিক হচ্ছে না। চোখগুলো আরো গভীরভাবে দেখতে থাকে রিদিমা। না, এগুলো শাহেদের চোখ নয়। তবে তবে কে? আর ভাবতে পারছে না রিদিমা। মাথায় এই মুহূর্তে বেশি প্রেশারও নিতে চাচ্ছে না সে। তাই আবার ল্যাপটপে মন দিল। সাদ আর রেহানা বেগম পা রাখল দেশের মাটিতে। প্লেন ল্যান্ড করেছে এইমাত্র। এয়ারপোর্টের মাটিতে পা রাখতেই রেহানা বেগম একটা জোরে নিঃশ্বাস টানলেন। রেহানা বেগম, আহ, মাটির গন্ধ, দেশের মাটি। সাদ মুচকি হেসে পিছনে ফিরে মায়ের দিকে তাকিয়ে বলল, এয়ারপোর্ট থেকে বেরো, তারপর ধুলোবালি দিয়ে ডিনার করবে। রেহানা বেগম, তুই ডাক্তার, তার রোগীর প্রবলেম দেখ, দেশের এত খুঁত ধরতে হবে না তোকে। সাদ, সত্যি কথা বললেই খেপে যাও। বাঙালি বলে কথা। রেহানা বেগম, হ্যাঁ আমি বাঙালি। আর তুই? তুই রোহিঙ্গা। সাদ ঝগড়া বাসায় ফিরে করবে। চল তো আগে। রেহানা বেগম ছেলের সঙ্গে এগিয়ে যাচ্ছেন এয়ারপোর্টের পথ ধরে। কিছু পথ যাওয়ার পর সাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, রেহানা বেগম, রিদিমাকে বলেছিস আমরা দেশে আসব যে? সাদ, কাল সকালে ওর অফিসে গিয়ে একেবারে সারপ্রাইজ দিব ভাবছি। রেহানা বেগম হেসে, এই না হলে রোমিও। সাদ, নামা, দেবদাস আমি। রেহানা বেগম, বাজে কথা রাখো। সাদ, তুমি মিলিয়ে নিও। নিশুয়া পড়ছিল মন দিয়ে। একা একা বসে থাকলেই শুধু বোনের কথা মনে পড়ছে। ভালো লাগছে না। তার চেয়ে ভালো নিজেকে পড়াশোনায় ব্যস্ত রাখা। তাই সে আপ্রাণ চেষ্টা করছে বইয়ে মনোযোগ দিতে। ঝুমা বেগম ও নিশুয়ার ঠিক পেছনে বসে আছেন। আজ সারা বাড়ি কেমন খা খা করছে, যেন শুনশান কবরস্থান। তাই ছোট মেয়ের রুমে এসে বসে আছেন তিনি। তারেক সাহেবও এখনো বাড়ি ফেরেননি। সেই যে গলির মুখের চায়ের দোকানে গিয়ে বসে আছেন মেয়ে যাওয়ার পর থেকে, এখনো আসেননি বাড়িতে। হয়তো বাড়িতে এলে মেয়ের অভাব বোধ করবেন, তাই ইচ্ছে করেই বাড়ি ফিরছেন না তিনি। সত্যি বাড়ি থেকে একজন মানুষ চলে গেলে কেমন যেন মরা মরা লাগে বাড়িটাকে। ইসুয়ার জ্ঞান ফিরেছে। চোখগুলো মেলে বোঝার চেষ্টা করছে সে এখন কোথায়। পরক্ষণেই সে বুঝতে পারল সে এখন রবিনদের বাড়িতে। কিন্তু এই রুমটা কার সে ঠাউর করতে পারল না। গতকালের কথা ভাবতেই পুনরায় মনে পড়ে, এটা তো রবিনের কামরা। জলদি করে গায়ের উপর থেকে কাঁথা সরিয়ে খাট ছেড়ে উঠে দাঁড়াল ইসুয়া। এখন তার কেমন রিয়্যাক্ট হওয়া উচিত বুঝতে পারছে না সে। দেয়াল ঘড়িতে চোখ রাখে ইসুয়া। রাত বেশি হয়নি, 9টার কাছাকাছি বাজে। ইসুয়া নিজের দিকে তাকাল। পরনে সেই সুতি শাড়িটা এখনো চেঞ্জ করা দরকার। শাড়ি পরে কমফর্টেবল নয় খুব একটা সে। কিন্তু কি পরবে এখন? তাড়াহুড়ো করে বাড়ি থেকে আসার সময় কোনো ড্রেসই আনেনি সে। তখন কিছু আনার মতো পরিস্থিতিও ছিল না। খাটের উপর বসে পড়ে আবার মনে মনে ভাবতে থাকে এখন কি রিদিমার কাছে যাবে।
না, আপু তো ওয়েস্টার্ন ড্রেসই বেশি পরে। ওই সব আমি পরব কি করে? হবে না। তাহলে ঝুমা আন্টির কাছে যাই। সেই তো আবার হাতে শাড়ি ধরিয়ে দিবে। আন্টি তো এই বয়সে এসে কুর্তি বা থ্রি পিস পরবে না। আর ভাবতে পারছে না। পুরো রুমে চোখ ঘুরিয়ে দেয়ালে থাকা রবিনের ছবিটার দিকে তাকিয়ে বলল, বানরটা গেল কই? থাকলে তো কিছু একটা উপায় বের করে দিত। ইসুয়া এসব ভাবতে ভাবতে বারান্দায় যেতে উদ্যত হয়। বারান্দায় পা রাখতেই রবিনকে দেখে চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে আছে। ইসুয়া কি করবে বুঝতে পারছে না। রুমে চলে আসতে নিবে তখনই রবিন জিজ্ঞেস করে, কিছু লাগবে? ইসুয়া পিছু ফিরে রবিনের দিকে তাকায়। রবিনের চোখ দুটো এখনো বন্ধ। ইসুয়া আমতা আমতা করে বলল, আসলে। এবার রবিন চোখ খুলে উঠে দাঁড়ায় চেয়ার থেকে। ইসুয়াকে সাইড কেটে রুমে আসে। রবিনের পরনে ও সেই সাদা পাঞ্জাবিটা রয়েছে এখনো। পাঞ্জাবি চেঞ্জ করে পরার জন্য একটা ব্ল্যাক টি শার্ট বের করে কাবার্ড থেকে। তারপর ইসুয়াকে উদ্দেশ্যে করে বলে, কাবার্ডের বামপাশে কিছু ড্রেস রাখা আছে। যেটা পরতে স্বস্তি বোধ করবেন, পরে নিন। কথাটা বলার সময় ইসুয়ার দিকে এক সেকেন্ডের জন্য তাকালো না রবিন। কথাটা ইসুয়ার দিকে ছুড়ে দিয়েই নিজের হাতের টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে সে। ইসুয়া কেমন ভেবলাকান্তের মতো চেয়ে আছে ওয়াশরুমের দরজায়। এই রবিন যেন সম্পূর্ণ অচেনা। কেমন খাপোছাড়া ভাব। বেশি ভাবল না বিষয়টা নিয়ে। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেতেই অন্যদিকে চোখ ঘুরিয়ে নিল ইসুয়া। রবিন আর চোখে একবার তাকায় ইসুয়ার দিকে। ইসুয়া নিচু হয়ে কাবার্ডের দিকে এগিয়ে যায়। কাবার্ডের বাম দিকে তাকিয়ে রীতিমতো সে হা হয়ে গেছে। একটা কালার বাদ নেই, সব রঙের ড্রেস রাখা। বিভিন্ন ডিজাইনের, অনেক সুন্দর সুন্দর। পছন্দ আছে রবিনের রুচির। এর মধ্যে একটা ব্ল্যাক এবং রেডের কম্বিনেশনের লং কুর্তির দিকে হাত বাড়াতেই চেঁচিয়ে উঠল রবিন। রবিন এই না। ইসুয়া কপাল কুঁচকে কিনা। রবিন এইটা একদম পরবে না। ইসুয়া আজব, কেন? রবিন প্রবলেম আছে। পরা যাবে নাতখানে এই কুর্তিটা সহ, নীল কালারের আর ব্ল্যাক কালারের কুর্তিটা, এই তিনটা কুর্তি আমি বলা ছাড়া কখনো পরবে না। ইসুয়া আরে কেন? কি হয়েছে? রবিন পরবে না বলেছি মানে পরবে না। এত কোয়েশ্চেন করার কি আছে? ইসুয়া কিছুক্ষণ চিন্তা করে ওকে। তারপর ইসুয়া একটা আকাশি সাদা সুতির কাজ করা একটা জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল। রবিন বুকের মাঝ বরাবর হাত দিয়ে। রবিন আল্লাহ বাঁচালে তুমি। তারপর ওয়াশরুমের দিকে তাকিয়ে বলল, মিস অধ্যাপিকা, এই জামা তিনটে পরে আমার হার্ট অ্যাটাক করানোর কোনো দরকার নেই আপাতত। এইগুলো স্পেশালি আমাদের রোমান্টিক মুহূর্তের জন্য নিয়ে আসা। হালকা নিঃশ্বাস টেনে আবারও রবিন খাটের উপর বসতে বসতে নিজেকে বলতে লাগল, রবিন, তোর কপালে ওই মুহূর্ত আসতে আরও অনেক দূরের কথা। মরুভূমি পেরোতে হবে, সমুদ্র পেরোতে হবে, পাহাড় পর্বত পেরোতে হবে, তবেই না। এত জলদি জেগে জেগে স্বপ্ন দেখিস না বেটা। রবিন নিজের সাথে বোঝাপড়া করতে করতেই ইসুয়া চেঞ্জ করে বেরিয়ে এল। ইসুয়া যেই বেডের উপর বসতে যাবে তখনই রবিন চেঁচিয়ে ওঠে, রবিন এই। ইসুয়া আবার কি হলো? রবিন বসবে না একদম। ইসুয়া বিরক্ত হয়ে, কেন? রবিন নিচে চল, সারাদিন কিছু খাওনি। ইসুয়া আমার খিদে নেই। রবিন আমার খুব খিদে পেয়েছে। ইসুয়া তো আপনি যান, আমাকে কেন বলছেন? রবিন আমাদের বাড়ির নিয়ম, কাউকে ফেলে রেখে ডিনার করা যায় না। ইসুয়া এটা কেমন নিয়ম? রবিন এত কিছু জানি না, মা তোমার জন্য অনেক কিছু রান্না করেছে।
ইসুয়া আমার ভালো লাগছে না খেতে যেতে। রবিন অন্তত একবার নিজ থেকে মা আর ফুফুর সাথে আপনার দেখা করা উচিত নয় কি? ইসুয়া ক্লান্ত চাহনি নিয়ে বেরিয়ে গেল। রবিন মুচকি হাসে। বেচারি ইসুয়া। সে তো জানে না দিতি বেগম আর সুরাইয়া খানের হাতে পড়লে না খেয়ে নিস্তার নেই। ইসুয়া নিচে এসে রান্নাঘরের দিকে এগোয়। রান্নাঘরে থাকা সুরাইয়া খান ইসুয়াকে দেখে দৌড়ে তার কাছে ছুটে আসে। সুরাইয়া খান, একি বৌমা, নিচে আসলে কেন? তোমার শরীর ভালো না? কেন আসতে গেলে বলো তো? ইসুয়া হেসে জবাব দেয়, আমি ঠিক আছি ফুপি। পিছন থেকে দিতি বেগম এসে ইসুয়াকে টেনে ডাক্তার নিন টেবিলে বসিয়ে দেয় আর বলে, মোটেও ভালো নেই তুমি। সকাল থেকে কিছু খাওনি? হা করো জলদি। ইসুয়ার চোখ ছানাবড়া হয়ে গেল। দিতি বেগমের হাতে খাবারের থালা। দিতি বেগম ইসুয়া কিছু বলার জন্য হা করতেই মুখে খাবার ফুঁড়ে দিল। ইসুয়া বেচারি একদম প্রস্তুত ছিল না এমন কিছুর জন্য। পিছন থেকে রবিন তার মায়ের উদ্দেশ্যে বলল, আরে মা, আস্তে, মাথায় উঠবে তো। অগত্যা ইসুয়াকে গুনে গুনে সবগুলো খাবার শেষ করতে হল দিতি বেগমের নেতৃত্বে। ইসুয়া খাবার শেষ করে যেই পিছনে ফিরতে যাবে তখনই সিঁড়ি বেয়ে নেমে আসছিল মমতা চৌধুরী আর সিনথিয়া। মমতা চৌধুরী, বৌমা, তুমি কি বাড়ির সব নিয়ম ভাঙতে চাইছ? দিতি বেগম, কেন আম্মা? মমতা চৌধুরী, তোমার জানা নেই আমাদের বাড়িতে কেউ কাউকে ছাড়া খেতে বসে না। সুরাইয়া খান মেয়ের দিকে এগিয়ে গেলেন, আসলে মা, এমনিতেই বৌমার শরীরটা খারাপ, ডাক্তার তার তো বলেই গেলেন সারাদিন না খাওয়ার জন্য এমন হয়েছে। দিতি বেগম সেজন্যই জোর করে খাইয়ে দিল আর কি। মমতা চৌধুরী দিতি বেগমের দিকে তাকিয়ে, তোমাদের সো কল্ড বৌমাকে আমাদের বাড়ির সব নিয়ম কানুন জানিয়ে দিও। সিনথিয়া মা আর মামির এত আদিক্ষেতা দেখে ইসুয়ার দিকে ফিরে মুখ বাঁকাল, যেটা স্পষ্ট ইসুয়ার চোখে পড়ে। হঠাৎ করে আজ এই বাড়িতে আসার পর থাপ্পড় মারতে যাওয়ার দৃশ্যটা ইসুয়ার চোখে ভেসে ওঠে। রবিন একটা কল অ্যাটেন্ড করে মাত্রই আবার ডাক্তার নিং রুমে ফিরে আসে। মমতা চৌধুরী, সিনথিয়া ততক্ষণে ডিনার করতে টেবিলে বসেছে। এর পিছনে দাঁড়িয়ে আছে সুরাইয়া খান আর দিতি চৌধুরী। ইসুয়া বেচারি মনে মনে কিছু ভাবছিল। রবিন মায়ের দিকে তাকিয়ে, মা, বাকিরা কোথায়? খেতে ডাক্তার, খুব খিদে পেয়েছে তো। সিনথিয়া, ভাইয়া আসছে, আমি আসার সময় ডেকে এসেছি। দিতি বেগম, তোর বাবা আর ফুফা এলো বলে সবাই বসে পড়ো। ইসুয়া দিতি বেগমের দিকে তাকিয়ে, আন্টি, আমি আপনাকে সার্ভ করতে হেল্প করি? ইসুয়ার কথায় রবিন একবার কোন চোখে তাকালো আর মনে মনে বলল, এসেছে বাড়ির বউ হতে। সুরাইয়া খান, একদম না ভাবি, আর আমি আছি তো। তোমার শরীর ভালো না, যা কাজ করার একটু আধটু কালকে থেকে করো। রবিন দিতি বেগমের দিকে তাকিয়ে, মা, জিজ্ঞেস করো তো ঔষধটা খেয়েছে কি না। সবাই অবাক চোখে তাকিয়ে আছে রবিনের দিকে। দিতি বেগম এগিয়ে যায় ছেলের দিকে, কাকে জিজ্ঞেস করব? রবিন, আপনার একমাত্র বৌমাকে। ইসুয়া যেন রবিনের কথায় লজ্জায় নেতিয়ে পড়ে। তারপর আমতা আমতা করে বলল, আমি পরে উপরে গিয়ে মেডিসিন নিয়ে নিব। ততক্ষণে আফজাল সাহেব, দেলোয়ার খান, আকাশ আর তার বউ ডিনার টেবিলে যোগ দিল। মমতা চৌধুরী, বৌমা, তোমার গুণধর মেয়ে কোথায়? রিদিমা সিঁড়ি বেয়ে নামতে নামতে জবাব দিল, কেন? মিস করছিলেন নাকি? মমতা চৌধুরী অস্পষ্ট স্বরে, অসভ্য মেয়ে মানুষ। রিদিমা এসে সবার সাথে যোগ দিল। ইসুয়া অনেক জোরাজুরি করে সুরাইয়া খান আর দিতি বেগমকে রাজি করালো তাদের সাথে সার্ভ করতে। সিনথিয়া নাক তুলে মায়ের দিকে তাকিয়ে, মম, আমার চিকেন স্যুপ কোথায়?
সুরাইয়া খান এই তো সবাইকে খাবারটা দিয়ে নিয়ে আসছি। রান্নাঘরেই আছে। রিদিমাকে প্লেটে ইসুয়া যেই না খাবার তুলে দিতে যাবে তখনই রিদিমা ইসুয়ার দিকে তাকিয়ে বলে উঠল, আমি ডিনারে অনলি সালাদ খাই ইসুয়া। ইসুয়া সরি আপু, আমি এক্ষুনি আনছি। দিতি বেগম ইসুয়ার দিকে তাকিয়ে রান্নাঘরেই রাখা আছে, নিয়ে আয় তো মা। ইসুয়া আচ্ছা, আমি চিকেন স্যুপটাও নিয়ে আসব রান্নাঘর থেকে। সুরাইয়া খান আচ্ছা ওটা ও নিয়ে আসিস মা। ইসুয়া হেসে সম্মতি জানায়, কিন্তু তার মাথায় চলছে অন্য খেলা। ইসুয়া রান্নাঘরে চলে যেতেই সিনথিয়া মুখ বেঁকিয়ে বলে, কাজ দেখাচ্ছে। সুরাইয়া খান মেয়ের কথায় ক্ষিপ্ত হয়ে, জীবনে ও তো কিছু করিস না, কাজের মর্ম কি বুঝবি। রবিন কিছু বলতে যাবে তার আগেই রিদিমা বলে উঠল, 1 মিনিট পিমনি। তারপর সিনথিয়ার দিকে তাকিয়ে বলল, কি বললি আবার বলতো। পাশ থেকে দেলোয়ার খান মেয়ের হয়ে বলে উঠল, আরে রিদিমা মামুনি ছাড়ো তো ওর কথা, ননদ না, ভাবির সাথে একটু দুষ্টুমি করেছে। রিদিমা এভাবে ছাড় দিল তো আমাদের একুলও যাবে ওকুলও যাবে। দেলোয়ার খান ইসুয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে, মানে? রিদিমা মানে কিছু না। তারপর আফজাল সাহেবের দিকে তাকিয়ে রিদিমা বলল, ড্যাড কাল থেকে কোম্পানির সব দায়িত্ব আমার। তুমি আর ফুফার কয়টা দিন ছুটি। আফজাল সাহেব কিন্তু। রিদিমা এতদিনে ও যখন সামলাতে পারোনি অফিস, আর সামলাতে হবে ও না তোমাকে। মমতা চৌধুরী তুমি সবেমাত্র দেশে ফিরলে, এখনই অফিসে বসার কি আছে? তাছাড়া দেলোয়ার তো সামলাচ্ছেই। রিদিমা একবার আর চোখে তাকায় দেলোয়ার খানের দিকে, সে তো দেখতেই পেলাম। মমতা চৌধুরী কটা দিন বিশ্রাম নাও। রিদিমা আমি বুঝে নেব আমার কি করা উচিত, আপনি এত হাইপার হবেন না। আফজাল সাহেব যাক, বুঝলে দেলোয়ার কাল থেকে আমাদের ছুটি। দেলোয়ার খান রিদিমা মামুনি তুমি হঠাৎ এসেই অফিসের হাল ধরতে পারবে তো? রিদিমা ফুফা আপনি ভুলে যাচ্ছেন, আমি লন্ডনের টপ বিজনেস লেডি। দেলোয়ার খান মনে মনে সেজন্যই তো ভয়। রবিন আপনি ভাবছি, আমি ও তোর সাথে আমাদের বিজনেসটা সামলাই। দেলোয়ার খানের মাথায় যেন এক মন চালের বস্তা পড়ল। উনি ভাবতে পারছেন না, এই কদিনের রবিন ঠিক এতটা চেঞ্জ কি করে হতে পারে। রিদিমা তাহলে তো ভালোই হয়। আফজাল সাহেব পাশ থেকে বললেন, যাক আমি এবার নিশ্চিন্ত। আমার 2 ছেলে মেয়ে এবার ব্যবসা দেখুক। রিদিমা প্রশ্নই ওঠে না এত নিশ্চিন্ত হওয়ার। তুমি ভার্সিটির দিকে মনোযোগ দাও। আফজাল সাহেব মন খারাপ করে ওকে। পারিবারিক কথা চলাকালীন সময়েই ইসুয়া রান্নাঘর থেকে বেরিয়ে এলো, সালাদের প্লেটটা রিদিমার সামনে রেখে সিনথিয়ার দিকে এগিয়ে গেল। হঠাৎই ইসুয়ার হাতের স্যুপের বাটি থেকে কিছুটা গরম স্যুপ ছিটকে পড়ে সিনথিয়ার হাতে। সিনথিয়া আহ! ইসুয়া চোখ কপালে তুলে, সরি সরি, আমি দেখিনি। দেলোয়ার খান মেয়ের হাত ধরে ফু দিতে থাকেন, তারপর ইসুয়াকে ধমকে উঠলেন, দেখে চলতে পারো না? দিল তো হাতটা পুড়িয়ে। ইসুয়া কাদো কাদো মুখে, আমি দেখিনি, সত্যি বলছি। রবিন ইটস ওকে, এটা কেবল একটা অ্যাক্সিডেন্ট ছিল। রিদিমা অ্যান্টিসেপটিক লাগিয়ে দাও পিমনি, ঠিক হয়ে যাবে। মমতা চৌধুরী ইসুয়ার দিকে তাকিয়ে, এই মেয়ে দেখে চলতে পারো না, এসেছ কাজ দেখাতে। করলেটা কি? রিদিমা বললাম তো মলম লাগালেই ঠিক হয়ে যাবে। এত বকাবকির কি আছে? ইচ্ছে করে ফেলেনি তো। রবিন মা, জলদি নিয়ে এসো মলম। সুরাইয়া খান আমি আনছি। শত হলেও মা তো, হন্তদন্ত হয়ে ছুটলেন মলম আনতে। ইসুয়া মনে মনে বেচারি। ইসুয়া তালুকদারের গায়ে হাত তুলতে গিয়েছিলি না? এইবার বুঝো ঠেলা। রবিন আর রিদিমা বারবার ইসুয়ার দিকে তাকাচ্ছে।
কারণ কারো চোখে ধরা না পড়লেও ওরা দুজন ঠিকই বুঝতে পারছে এটা ইসুয়ার ইচ্ছাকৃত ভুল। অতঃপর রিদিমা রবিনের দিকে চেয়ে মুচকি হাসল। তারপর রবিনকে উদ্দেশ্য করে বলল, ভাই তোর কপালে ঝাঁটা আছে। রিদিমার কথা ইসুয়ার কানে যেতেই হালকা কেশে উঠল সে। রবিন আর চোখে তাকায় তার অতি চতুর সিনিয়র বউয়ের দিকে। সিনথিয়ার হাতে ঔষধ লাগিয়ে দিল দেলোয়ার খান। সবাই ডিনার শেষ করে যে যার মতো রুমে ফিরে গেল। রিদিমা ইসুয়ার পাশ কেটে যাওয়ার সময় হালকা হেসে বলে উঠে, ডেঞ্জারাস। ইসুয়া রিদিমার কথার মানে বুঝতে পারল না। সবকিছু গোছগাছ করে ইসুয়া উপরে উঠে রবিনের ঘরে যায়। রবিন তখন ল্যাপটপ দেখছিল। কাল থেকেই অফিসে জয়েন করবে, তাই রিদিমার কাছ থেকে কিছু কাজ বুঝে নিয়ে এসেছে। ঘরে ঢুকেই রবিনের সামনে এসে দাঁড়ায় ইসুয়া। রবিন ল্যাপটপে চোখ রেখেই বলল, কিছু চাই? ইসুয়া, আপনার ফোনটা। রবিন আর চোখে, কেন? ইসুয়া, বাড়িতে কথা বলবো মায়ের সাথে, আমার ফোনটা নিয়ে আসিনি। রবিন পকেট থেকে ফোন বের করে ইসুয়ার সামনে ধরল, এই নাও। ইসুয়া লক। রবিন ল্যাপটপ থেকে চোখ সরিয়ে, মিস অধ্যাপিকা। ইসুয়া খানিকটা বিচলিত হয়ে পিছু ফিরে বারান্দায় চলে যায়। তারপর ফোনের লক খুলে সে তো অবাকের চূড়ান্ত পর্যায়ে। রবিনের ফোনের স্ক্রিনে ইসুয়ার বারান্দায় বসে অন্য মনস্ক হয়ে চা খাওয়ার একটা ছবি ভাসছে। ইসুয়া হেসে মনে মনে বলে, বানরের মতো পিছনেই লেগেছিল মনে হয়। বাড়িতে কল করে ইসুয়া। 2-3 বার কল হয়ে কেটে গেল। হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে। কাল সকালে কথা হবে ভেবে আবারও রুমে ফিরে ইসুয়া। রবিনের দিকে তার ফোনটা এগিয়ে দিল। ইসুয়া, এই নিন। রবিন, কথা হয়েছে? ইসুয়া, না। হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে, ফোন তুলছে না কেউ। রবিন, ওহ। মেডিসিন খেয়ে শুয়ে পড়ুন। ইসুয়া বেডের দিকে যেতে যেতে, বিনা অনুমতিতে কারো পিক তোলা উচিত নয়। রবিন, আমি অন্য কারো পিক তোলেনি। ইসুয়া হাঁ করে পিছনে ঘুরে রবিনের দিকে তাকায়। রবিন দায়সারা ভাব নিয়ে বলল, আমার হবু বউয়ের পিক তুলেছি। ইসুয়া কথা না বাড়িয়ে মেডিসিন খেল। তারপর রবিনই বলে উঠল, আর কেউ যে ইচ্ছে করে কাউকে জ্বালিয়ে দিল। ইসুয়া ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, আমতা আমতা করে বলল, মানে? রবিন, মানে গুড নাইট মিস অধ্যাপিকা। ঘুমিয়ে পড়ুন। ইসুয়া ধরা পড়তে চাইল না, তাই রবিনের কথা মতো চোখ বুজে ঘুমিয়ে পড়ার ভান ধরল। রবিন মনে মনে, আমার নিষ্পাপ বউটা আমার কত কথা শুনে উল্টিয়ে ফেলছে, গুড বউ। পরদিন সকালে ঘুম থেকে উঠে রিদিমা জগিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোতে যাবে, তখনই রবিন কোথাও থেকে তড়িঘড়ি করে বাড়িতে ঢুকল। সামনেই বোনকে দেখে অবাক হয়ে গেল রবিন। এত সকালে রিদিমা ছাড়া কেউ উঠে না এ বাড়ির। ভাইকে দেখে রিদিমা সন্দিহান হয়ে জিজ্ঞেস করল, এত সকাল সকাল কোথা থেকে আসলি? রবিন, আসলে। রিদিমা, রাতে কোথাও গিয়েছিলি নাকি? রবিন আমতা আমতা করে, কোথায় যাব রাতে আমি? ছাড়ো তো তুমি, হঠাৎ এত সকালে। রিদিমা, এটা আমার জগিং টাইম, তোর তো অজানা নয়। রবিন হাতঘড়ির দিকে তাকিয়ে, আরও আধা ঘন্টা পর উঠো সবসময় তুমি। রিদিমা, আমার উপর নজরদারি করিস নাকি? রবিন, না মানে। রিদিমা, আজ থেকে আধা ঘন্টা আগে জগিংয়ের টাইম সেট করেছি। রবিন, ওহ আচ্ছা। রিদিমা, তোর সাথে আমার কিছু কথা ছিল। রবিন, বল। রিদিমা, বাড়িতে বলা যাবে না, আমার সঙ্গে জগিংয়ে চল। রবিন, আচ্ছা চল। ভাই বোন দুজনই বেরিয়ে পড়ল রাস্তায়। এদিকে ইসুয়া সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ল। তড়িঘড়ি করে রান্নাঘরে এল। বাড়ির কাজের লোক রহিমা বলল, ছোট ভাবি, কিছু লাগবো আপনের? ইসুয়া, না গো।
ব্রেকফাস্ট বানাতে এলাম। রহিমা, ওমা আপনি কেন? বড় মা আছে না? ইসুয়া, আজ থেকে আমিই করব। তুমি জাস্ট আমাকে হেল্প করো। রহিমা, আচ্ছা। কন, কি হেল্প করতাম? ইসুয়া রহিমার ইংরেজি বলার চেষ্টা দেখে মুচকি হেসে বলে, সকালের নাশতায় কে কি খায়? আমাকে বল, বাকিটা আমি করে নিতে পারব। রহিমা ইসুয়াকে সবার নাশতার লিস্ট বলে, তারপর এগিয়ে এসে কোথায় কি রাখা আছে ইনস্ট্রাকশন দিতে থাকে। কাজের মধ্যে ইসুয়াকে রহিমা বলে উঠল, আপনি খুব ভালা, ভাবিজান। আমাগো রবিন ভাইয়ের দিল ও খুব খোলামেলা। অনেক ভালা আপনারা দুইজনেই। ইসুয়া, হয়েছে, আর প্রশংসা করতে হবে না, নাশতাগুলো টেবিলে রাখবে চলো। রহিমা আর ইসুয়া পুরো ডাক্তার নিং টেবিল জুড়ে ব্রেকফাস্ট সাজিয়ে রাখল। সিঁড়ি বেয়ে নেমে আসছিল দিতি বেগম। ইসুয়ার মুখপানে চেয়ে বলল, এই কি রে? ইসুয়া এগিয়ে এল শাশুড়ির দিকে, কি আন্টি? দিতি বেগম, আমাকে ছাড়া এত কিছু করতে গেলি কেন? ইসুয়া, আই এম সরি। দিতি বেগম, হয়েছে হয়েছে, একা একা এত কিছু করতে হবে না তোর। ইসুয়া, তুমি দেখে নাও তো সব ঠিকঠাক কিনা। দিতি বেগম, সবকিছু দেখতে হবে না, শুধু রিদিমার ফ্রুট জুস, রবিনের লেবু চা আর মায়ের নিমপাতার পাচন ঠিক থাকলেই হলো। ইসুয়া, আচ্ছা, ওইগুলাই দেখে টেস্ট করে বলো তো কেমন হয়েছে। দিতি বেগম খাবারগুলো টেস্ট করে হাসি মুখে বাহবা দেয় ইসুয়াকে। দিতি বেগম, আমার চেয়েও বেস্ট। ইসুয়া জড়িয়ে ধরে বলে, থ্যাঙ্কস আন্টি। দিতি বেগম, রেগে ছাড় আমাকে, দূরে যা। ইসুয়া কপাল কুঁচকে বলে, কি হলো? ধমকাচ্ছ কেন? দিতি বেগম, আন্টি ডাক্তার লি কেন? আমি তোর আন্টি? ইসুয়া, আসলে প্রথম প্রথম আন্টি ডেকেছি তো তাই। দিতি বেগম, এবার থেকে মা ডাক্তার লেই জবাব পাবি, নয়তো না। ইসুয়া, ওকে। সাদ ছাদে এসে দাঁড়ায় সকালের ফ্রেশ এ চারদিকে ঠান্ডাক্তার বাতাস। কি শান্তি! হঠাৎ নিচে চোখ যায় তার। চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে ওঠে। আরে রিদিমা না। সাথে কে ওটা? সাদ দোতলার ছাদ থেকে চেঁচায়, এই হৃদ। কারো মুখে হৃদ ডাক্তার শুনে থমকে দাঁড়ায় রিদিমা। পাশেই রবিন। কিন্তু রিদিমা বুঝতে পারছে না ডাক্তারটা কোথা থেকে আসছে। চারদিকে চোখ বুলিয়ে খুঁজতে থাকে। রবিন, কি হলো? রিদিমাকে যেন ডাক্তার লো মনে হলো। রবিন কই? রিদিমা, আমি শুনলাম তো। রবিন, এই গলিতে আমাদের কোনো পরিচিত লোক থাকে না। কে ডাক্তার বে? রিদিমা আর রবিনের কথার মাঝেই ছুটে আসে সাদ। রিদিমা রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছে। হাঁপাতে হাঁপাতে সাদ বলল, হ্যালো গাইজ। রবিন অবাক হয়ে, সাদ ভাইয়া না? সাদ, চিনতে পেরেছ তাহলে? রবিন, আপনি? রিদিমা, তুই দেশে কখন আসলি? কাল। ও তো কথা হলো বললি না তো। সাদ, সারপ্রাইজ। রিদিমা। রবিন, তা কেমন আছেন ভাইয়া? সাদ, ভালো না, ভাবলাম তোমার আপুকে সরাসরি অফিসে গিয়ে সারপ্রাইজ দিব, তার আগেই দেখা হয়ে গেল। রিদিমা, এটা কোনো কথা বললি? সাদ, বাড়ির ভেতরে আসবি তো আগে। মা তোকে দেখলে যা অবাক হবে না। রিদিমা, আজ না, অন্য একদিন। সাদ, আয় না প্লিজ। রবিন, সাদ ভাইয়া, তার চেয়ে বরং আপনি চলুন আমাদের বাড়িতে, এই গলির পরের গলিতেই। সাদ, আমি? রিদিমা, হ্যাঁ চল। আন্টি কোথায়? সাদ, মা এখনো ঘুমোচ্ছে। রিদিমা, ওহ। রবিন, তাতে কি? আপনি জলদি ফিরে আসবেন। আন্টি ঘুমোক, আপনি আমাদের সাথে আজ ব্রেকফাস্ট করবেন, চলুন। রবিন আর রিদিমার অনুরোধে সাদকে যেতেই হলো তাদের সাথে বাধ্য হয়ে।
পুরনো সেই দিনের কথা ভুলবি কি রেহাই ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় লাইন দুটো গাইতে গাইতে দেয়ালের হাস্যোজ্জ্বল ছবিটার দিকে এগিয়ে গেল শাহেদ তিন বন্ধুর ফ্রেমে বন্দি ছবিটির মাঝখানে রয়েছে রিদিমা দুপাশে দাঁড়িয়ে সাদ আর শাহেদ ছবিটিতে রিদিমা সাদের কাঁধে মারছে আর শাহেদ রিদিমার গাল টেনে দিচ্ছিল অনেক সুন্দর একটা ছবি কত স্মৃতি জড়িত তিন বন্ধুর এই ছবিটি শাহেদকে ভার্সিটির দিনগুলোর কথা মনে করিয়ে দেয় পিছন থেকে শিলা বলে উঠল এইবার সময় এসেছে তিন বন্ধু আবার এক হওয়ার সবকিছু খুলে বলো ভাইয়া সবটা বুঝবে সাদ ভাইয়া আর রিদিমা আপু শাহেদ হুম তাই ভাবছি চলবে